কারণটা কি? আপনারা জানেন যে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা তারা এখন জেলখানাতে আছে এবং প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধরা পড়ছেন। অনেকটা সাঁড়াশি অভিযানের মতো। কিন্তু কোনো অবস্থাতেই এই সংগঠনটিকে দমন করা যাচ্ছে না। যারা জেলখানাতে আছেন, জেলখানাতে থাকলে মানুষের মধ্যে যে ধরনের ফ্রাস্ট্রেশন আছে, সেই ধরনের ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। প্রথম কয়েকদিন তারা বেশ নিশ্চুপ ছিলেন। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তাদেরকে হাত কড়া পরানো হতো বা এখনও হচ্ছে অনেক ক্ষেত্রে। কিন্তু তাদের হাসি বন্ধ করা যাচ্ছে না। তারপর তাদের যে জামা কাপড়, পোশাক আশাক, এটা তাদের যে মন্ত্রী যখন ছিলেন তারা, তখন যে ধরনের ইস্ত্রি করা ধপধপে সফেদ পাজামা পাঞ্জাবি পরতেন, ঠিক ওই রকম পাজামা পাঞ্জাবি পরে তারা জেলখানা থেকে এই কোর্ট কাছারিতে আসছেন। আগে অনেকে মাথা নিচু করে থাকতেন, ভয় কাজ করতো, আতঙ্ক কাজ করতো, কিন্তু ইদানিং দেখেন তারা উল্টো তাচ্ছিল্যের হাসি হাসছেন, তাদের চেহারা অনেকের ভালো হয়ে গেছে। এবং বিভিন্ন মাধ্যমে আমরা যে কথাবার্তা শুনি যে তারা জেলখানাতে বেশ যারা জেলের কর্মকর্তা রয়েছেন তাদেরকে বেশ ধমক দেন। এগুলো একটা। আমি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একদিন আমার অফিসে আসলেন যে কোনো একটা বিষয় নিয়ে। তখন কথা প্রসঙ্গে তিনি বললেন যে তাদের যে তদন্ত সংস্থা, তিনি একটা সংস্থার রয়েছেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, একটি গুরুত্বপূর্ণ বিভাগ, আমি নাম বললাম না। তো সেখানে একটা মামলার রিমান্ড ছিল, সেই রিমান্ডে সালমান এফ রহমান সাহেব এসেছেন। তো উনি বললেন যে তার যে পেশি, হাতের যে পেশি, তার বয়স হতো এখন প্রায় ৮০ বছর, মানে শেখ হাসিনার চাইতে ১-২ বছরের ছোট, শেখ কামালের বন্ধু। তো সেই ক্ষেত্রে তার বয়স ৭৬-৭৭ এরকম বছরে হবে। তো উনি যেটা বললেন যে তার হাতের পেশি, পায়ের পেশিগুলো একেবারে স্টিলের মতো, লোহার মতো। তা আমি বললাম, যেটা বুঝলেন কী করে? যখন হ্যান্ডশেক করলাম বা উনি হ্যান্ডশেক করলেন, করার পরে সে যে কুয়াচ দিয়ে আমার হাতটা চাপ দিল, তাতে মনে হলো যে তার গায়ে অনেক শক্তি এবং আমি তার সাথে পাঞ্জা লড়ে পারবো না। এবং তিনি যখন চাপ দিচ্ছিলেন তখন তার হাতের পুরো পেশিটা, যাকে বলা হয় মাসেলগুলো, ফুটে উঠছিল। ২ নম্বর হলো যে তিনি বাংলায় তো একটু টেনে টেনে বলেন। তো সেই টেনে টেনে তিনি বললেন যে দেখো, একেবারে তুমি করে কর্মকর্তা, দেখো এইরকম ঘটনা আমার জীবনে অনেকবার ঘটেছে বা আমাদের জীবনে এগুলো অহরহ ঘটে, এটা কোনো সমস্যা না। তাহলে চিন্তা করুন, তার ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তার অফিস এখনও পরিপূর্ণভাবে সব অফিসগুলো চালু করা যায়নি, তার যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেখানে প্রায় ৬০,০০০ লোক চাকরি করতো, পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু তিনি একেবারে মোটেই হতাশ নন। এইগুলো এক। তার ঘনিষ্ঠ বন্ধু আনিসুল হক, সেই আনিসুল হক যিনি সাবেক আইনমন্ত্রী, তাকেও দেখলাম তার চেহারা অনেক ভালো হয়ে গেছে, আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। শাহজাহান খান মন্ত্রী, তিনি তো রীতিমতো যাকে বলা হয় একেবারে রাজার মতো যেভাবে ঢোলা পাঞ্জাবি পরে আসেন, তাতে মনে হলো যে মন্ত্রী শাহজাহান খান বা এমপি শাহজাহান খান বা সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খান, তার চাইতে এখন আসামি শাহজাহান খান, তার দাপট অনেক বেড়ে গেছে। তারপর আরেকজন আছেন, শুধুমাত্র পলক একটু ভয় পাচ্ছে, পলক ভয় পাচ্ছে, বারবার মাপ চাচ্ছে, মুখ কালো। এটা আমি কারণ বলতে পারবো না, কিন্তু আওয়ামী লীগের আর একজন যে সংসদ সদস্য কবিরুল তালুকদার মুক্তি, সেই তাকে যখন ধরা হলো, তিনি জিন্স প্যান্ট পরা, 2 পকেটের সামনে হাত দিয়ে অনেকটা টম ক্রুজের কায়দায় তিনি পুলিশের অফিসে আসলেন এবং তাকে দেখে পুলিশের যে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাজ ইট ইজ মনে হলো কিং হ্যাজ কাম, রাজা আসছে, ওইরকম একটা ব্যক্তিত্ব তিনি ফুটিয়ে তুললেন। এটা আমার কাছে খুব অবাক লাগলো যে এই এত আত্মবিশ্বাস তার আসলো কোত্থেকে। এরপরে ডাক্তার দীপুমণিকে নিয়ে আমি খুব হতাশ ছিলাম। এর কারণ হলো এই ভদ্রমহিলাকে ডিম মারা হয়েছে, কয়েকবার তাকে খুবই আদালতে উঠাতে গিয়ে খুব হেনস্থা করা হয়েছে, তারপরে তাকে জ্যাকেট পরানো হয়েছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তিনি ভালো শাড়ি পরে আসছেন। এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার যে একেবারে প্রথম যৌবনের যে তিনি যখন একেবারে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী হলেন, তখন তিনি যেভাবে হাসি খুশি থাকতেন, ঠিক ওইভাবে তিনি এখন
হাসি খুশিভাবে আদালতে যাতায়াত করছেন, সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং সেই অমিলন হাসি। এমনিতে দীপুমণি তার যে শিক্ষা, তার যে মেধা, তার যে যোগ্যতা অনন্য। বাংলাদেশে এরকম শিক্ষিত ভদ্রমহিলা নাই বললেই চলে। তিনি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাশ করা ডাক্তার। তারপরে উকালতি পাশ করেছেন, এলএলবি করেছেন। এরপর তিনি হার্ভার্ডের একটা কোর্স করেছেন, বিশ্ববিখ্যাত। এরপরে জন হপকিন্স, আমেরিকার সবচেয়ে ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি, সেখান থেকে তিনি আবার এমবিএ করেছেন। এবং তার বাবা, মানে তার বাবা, তার ভাই, মানে তার যে বংশ চাঁদপুরে, ওয়ান অফ দ্য রয়্যাল ফ্যামিলি। তো এই যে ভদ্রমহিলা, তিনি একেবারে স্বাভাবিক হয়ে গেছেন। তো মানুষ তখনই স্বাভাবিক হতে পারে যখন তার কাছে চমৎকার একটা আশা থাকে, সুসংবাদ থাকে। আদারওয়াইজ পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ম্যান তিনিও জেলখানাতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। নেলসন ম্যান্ডেলার মতো মানুষ পড়ে দেখেন, কিংবা মহাত্মা গান্ধী, তার যে আত্মজীবনী পড়ে দেখেন। তারপর যাকে বলা হয় মাওলানা আবুল কালাম আজাদের ডিসকভারে ইন্ডিয়া পড়ে দেখেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে দেখেন। প্রতি মুহূর্তে তারা হতাশার সাগরে ডুবেছিলেন। তাদের মনে হচ্ছিল আজকে বোধহয় তার জীবনের শেষ দিন। শেখ হাসিনাও আমাকে একদিন বলেছিলেন যে 1/11-এর সময় তিনি যখন জেলে ছিলেন, তার কাছে মনে হতো আজকেই বোধহয় তার জীবনের শেষ দিন, এরকম মনে হতো। আমি নিজে যখন জেলে ছিলাম, প্রতিদিন একটা ভোর হতো বা একটা রাত হতো, বিভৎস একটা ভোর, বিভৎস। তারপরে একটা রাত আসতো, বিভৎস। কোনো কিছুতেই শান্তি নেই, খাওয়াতে হজম নেই, কোনো কিছু ভালো লাগে না। আমি জেলখানাতে ঢুকলাম, আমার চোখে কোনো সমস্যা ছিল না। ওই দিন 24 ঘন্টার মধ্যে হঠাৎ করে দেখলাম যে আমি চোখে দেখি না। চশমা লাগলো, নতুন চশমা নিতে হলো। কোনোদিন আমার দাঁতের সমস্যা ছিল না। 1 সপ্তাহ পরে দেখলাম যে আমার দাঁত এমন ক্ষয় হয়ে গেছে, এরপর আমার দাঁতে ফিলিংস করতে হলো। এর আগে কোনোদিন আমার দাঁতে এই ধরনের সমস্যা ছিল না। তো ওখানে সাইকোলজিক্যালি এরকম একটা অবস্থা তৈরি হয় যেখানে মানুষের মোরাল ক্যারেজ বলে কিচ্ছু থাকে না। এর আগে যখন সালমান এফ রহমান, আমি যে রুমটাতে ছিলাম সেই রুমে সালমান এফ রহমান সাহেব ছিলেন। তো গিয়াসউদ্দিন আল মামুন সাহেব বলতেন যে এখানে সারাক্ষণ তিনি কান্নাকাটি করতেন, সারাক্ষণ কোরআন শরীফ পড়তেন এবং বলতেন যে তিনি জেল থেকে বের হয়ে আর জীবনে এই ধরনের কর্ম করবেন না। তো সেই সালমান এফ রহমান এই সময়টাতে এসে কোনো অনুশোচনা নেই, ভয় নেই, তওবা নেই, কোনো কথা নাই, তিনি আরও আত্মবিশ্বাসী হয়ে পড়ছেন। এই মাহমুদুর রহমান আমার দেশের, আমরা একসাথে জেলে ছিলাম। মামুন, গিয়াসউদ্দিন আল মামুন, তারেক রহমান সাহেবের বন্ধু, সারাক্ষণ কোরআন শরীফ ছাড়া, মানে মনে হয় যে না শুধু সারাদিন অলি আল্লাহ হয়ে গিয়েছিল একেবারে রীতিমতো। সারাক্ষণ কোরআন শরীফ পড়তেন, নামাজ কালাম থেকে শুরু করে, তসবিহ তাহালিল থেকে শুরু করে, তওবা ইস্তেগফার থেকে শুরু করে, আত্মসমালোচনা, কী কী অন্যায় করেছেন, ভুল করেছেন, সব কিছুর জন্য তার অনুশোচনা ছিল। এই জেলখানা। তো সেই জেলখানাতে গিয়ে যখন কেউ আবার রিগেইন করে, স্বাস্থ্য ভালো হয়, শক্তিমত্তা বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, তখন তাকে ভয় না পেয়ে কোনো কারণ নেই, যেটা আওয়ামী লীগকে নিয়ে এই মুহূর্তে হচ্ছে। এই গেল এক। 2 নম্বর হলো যে শেখ হাসিনা। এখন শেখ হাসিনা প্রবাসে আছে, দিল্লিতে আছে। প্রথম কিছুদিন আমরা তার কথাও শুনতে পাইনি, ছবিও দেখতে পাইনি। এরপরে অলানে সারাদিন আমরা জানতে পারলাম যে তিনি সেই গান গাচ্ছেন। তারপরে তিনি ওই লোদি গার্ডেন, দিল্লির অভিজাত একটা পার্ক আছে, তো তাকে নাকি সেই লোদি গার্ডেনে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। পরবর্তীতে জানলাম যে তিনি রয়্যাল মেহমান হিসেবে, রাজকীয় মেহমান হিসেবে ইন্ডিয়ার, মানে একেবারে অন্য দেশের যে রাষ্ট্রপ্রধান, অর্থাৎ দালাই লামাকে তারা যে আশ্রয় দিয়েছে, ভারত আশ্রয় দিয়েছে, অন্য একটা দেশের প্রেসিডেন্টের যে প্রোটোকল, সেই প্রোটোকল দিয়ে দালাই লামাকে আশ্রয় দিয়েছে। ঠিক দালাই লামার স্ট্যাট আছে, শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছে। বিশাল বাংলো, মানে এখানে যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আছে তার চেয়ে অনেক অনেক ভালো। এর কারণ হলো ইন্ডিয়া, মানে যমুনা তো, মানে ইভেন কি আমাদের যে গণভবন, আপনারা যারা সফদরজং রোড দিল্লিতে গেছেন, হুমায়ুন রোডে গিয়েছেন, যেখানে মন্ত্রী মিনিস্টাররা বসবাস করে,
কোনো মন্ত্রীর বাড়িতে, রাজনাথ সিংয়ের বাড়িতে যদি আপনি যান, অমিত শাহের বাড়িতে যদি যান, তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের দেশের গণভবন বা বঙ্গভবনের যে জৌলুস, তার চেয়ে ভারতের যে কোনো মন্ত্রীর বাসভবন বা গভর্নরের বাসভবন, এটার বিলাসিতা বলে আপনি শেষ করতে পারবেন না। এর কারণ হলো ওই যে ব্রিটিশ জামানাতে ব্রিটিশ ভাইসরয়, গভর্নর জেনারেলদের যে স্ট্যাটাসগুলো ছিল, মন্ত্রীর যে স্ট্যাটাস ছিল, ঠিক সেম স্ট্যাটাসটা তাদের মন্ত্রী মিনিস্টারের জন্য তারা বরাদ্দ রেখেছে। কেবলমাত্র মুখ্যমন্ত্রী যারা হয়, প্রাদেশিক সরকার যেমন মমতা ব্যানার্জি, তাদের জন্য অতটা জৌলুস থাকে না, খুব সাধারণ জীবনযাপন থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে যিনি গভর্নর আছেন কেন্দ্রীয় সরকারের, তার জৌলুস দেখলে আপনি শাহাবুদ্দিন চুপ্পুকে মনে হবে একটা ডিসিও না। পশ্চিমবঙ্গে যিনি কেন্দ্রীয় সরকারের গভর্নর হিসেবে আছেন, তার বাড়ির জৌলুস যদি দেখেন, আপনার এখানে গভর্নর মানে বাংলাদেশে যে শাহাবুদ্দিন চুপ্পুর বাড়ি গণভবন, বঙ্গভবন, সেই বঙ্গভবনের জৌলুস দেখে আপনার মনে হবে এটা কোনো বাড়িই না। আপনি যদি আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বাড়িতে থাকে, সেই বাড়ির জৌলুস দেখেন, আর রাওয়ালপিন্ডিতে, ইসলামাবাদে যদি একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তার বাসভবন দেখেন, একজন কোর কমান্ডারের বাসভবন দেখেন, আপনি মনে হবে যে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের বাসাটা একজন মেজরের বাসা, জাস্ট সেনাবাহিনীর একজন মেজরের বাসা। এটা পাকিস্তান এখন এই জিনিসটা রেখেছে। ইমরান খানের অফিস, আপনি যদি পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস, শাহবাজ শরীফের অফিস, ইমরান খানের অফিস, সেই অফিসটা যদি দেখেন, আর আমাদের এই যেটা প্রধানমন্ত্রীর অফিস বা প্রধান উপদেষ্টার অফিস, এটাকে দেখে আপনার মনে হবে এটা একটা ডিসি অফিস। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ভবনে যদি যান আর আমাদের সুপ্রিম কোর্ট ভবন যদি দেখেন, মানে ওই সমস্ত দেশে যে জিনিসগুলো করা হয়, এটা আমরা এখন ওই পর্যায়ে পৌঁছতে পারিনি, ওই অভিজাত্য বা ওই জৌলুসের ধারে কাছে যেতে পারিনি। তো সেই দিক থেকে শেখ হাসিনাকে যেভাবে রাখা হয়েছে দিল্লিতে, ওই বাড়ি যদি আপনি দেখেন, ওই বাড়ির জৌলুস যদি দেখেন, আপনি হিংসা না করে পারবেন না, আপনাকে হিংসা করতে হবে। ২ নম্বর হলো যে ওখানে তাকে যে সিকিউরিটি দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এটা বোঝার জন্য আপনারা যারা তসলিমা নাসরিনের সঙ্গে দেখা করেছেন, বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক অনেকে যান, গিয়ে তসলিমা নাসরিনের সঙ্গে দেখা করেন। তো তসলিমা নাসরিনকে যে প্রোটোকল দিয়ে ভারত সরকার রেখেছে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনাকে কী প্রোটোকল দিয়ে সেখানে রাখা হয়েছে। তো সেই প্রোটোকলের মধ্যে থেকে তিনি রাজনীতি করছেন, বাংলাদেশের সব মানুষকে ভয় দেখাচ্ছেন, একটার পর একটা মিটিং করছেন, যা মুখে আসে তাই বলছেন। তিনি তার বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, রাজনৈতিক নেতাকর্মী, তাদেরকে দল বেঁধে তিনি দাওয়াত করছেন। ভারত সরকার আবার তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। মানে ধরুন শেখ হাসিনার বাসায় কলকাতা থেকে ২০ জন শীর্ষ নেতা গেল, তো তাদেরকে তার বাসায় খাওয়া দাওয়া করানো হবে। এই রাজকীয় শাহী খাবার দাবারও ভারত সরকার দিচ্ছে। যারা ওখানে গেছে তাদের হয়তো এই ধরনের কথাবার্তা কতটা সত্য মিথ্যা সুন্দরভাবে বলতে পারবে, বাট এটাই সেখানে হচ্ছে। তো তিনি সেখানে থেকে যে কর্মকাণ্ড করছেন, এবং এই কর্মকাণ্ডর পেছনে যে ভারতের মদদ আছে, নরেন্দ্র মোদীর যে গ্রিন সিগন্যাল আছে, এটা আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে বুঝতে পেরেছি। তিনি বেশ হতাশার সুরে বলছেন যে ভারত যেভাবে শেখ হাসিনাকে লালন পালন করছে, অবস্থার দৃষ্টে মনে হয় যে তারা এরকম একটা আত্মবিশ্বাস যে আগামীতে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে এবং প্রধানমন্ত্রী হিসেবে বসে আগের মতো ক্ষমতা চালাবে। এই তো মেহেদী হাসানের সাথে যে আমেরিকাতে গিয়ে তিনি এই ধরনের একটা কথাবার্তা তিনি বললেন যে শেখ হাসিনা যারা আপনজন বা ভারত, তারা মনে করছে যে শেখ হাসিনা এখনও ক্ষমতা আছে, আগামীতে জাস্ট একটা ছুটিতে আছে, এসে তারা আবার সেই ক্ষমতায় এসে বসবেন। এই গেল একটা কথা। আবার তিনি যেটা বললেন যে শেখ হাসিনার কথাবার্তা বন্ধ করার জন্য, তারপরে তার কর্মকাণ্ড স্টপ করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ভারত এটা পাত্তাই দেয়নি। ভারত তাকে তাদের মতো করে চলতে দিচ্ছে। আর থার্ড হলো ভারতের যে কূটনৈতিক চ্যানেল, সর্বোচ্চ কূটনৈতিক চ্যানেল নরেন্দ্র মোদী, অমিত শাহ, জয়শঙ্কর এবং বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত রয়েছেন,
তারা শেখ হাসিনার বাইরে কোনো নড়াচড়া করছেন না, কোনো কথাবার্তা বলছেন না। তারা আশ্চর্যের ব্যাপার হলো এর মধ্যে তারা বাংলাদেশে ঘোরাফেরা করছে, রাজার মতো দাপট দেখাচ্ছে। বাংলাদেশ সরকার যদি খুব শক্তিশালী হতো তাহলে আল্টিমেটলি এখন ভারতের রাষ্ট্রদূতকে যদি বাংলাদেশ থেকে বহিষ্কার করা যেত তাহলে বোঝা যেত যে না, সরকার এখানে দাপট দেখাতে পারছে। কিন্তু তা না করে এই রাষ্ট্রদূত তিনি কথাবার্তা বলে যাচ্ছেন, ভিসা বন্ধ করে রেখেছেন। তারপরেও তাকে ওই মিলিটারি যে ডিফেন্স একাডেমি আছে আমাদের, সেখানে গিয়ে তাকে বক্তা হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি মিলিটারি একাডেমিতে গিয়ে সেই বক্তব্য দিচ্ছেন। এই জিনিসগুলো চলছে। তো চলার ফলে কী হলো না, শেখ হাসিনাকে নিয়ে আতঙ্ক কিন্তু কমছে না, বরং বেড়ে যাচ্ছে। অন্যদিকে শেখ হাসিনাকে সরাসরি মোকাবেলা করতে না পেরে অনেক সময় আছে না যে আমরা আপনার সাথে পারি না, কিন্তু আপনার ছায়ার সঙ্গে আমরা মানে যুদ্ধ করতে পারি। তো এরকম আমাদের সমাজে ঘটে থাকে। এখন শেখ হাসিনাকে দমন করতে পারছি না, তার কর্মকাণ্ডকে বন্ধ করা যাচ্ছে না। তিনি যেভাবে তার দলীয় নেতাকর্মীদেরকে অর্গানাইজ করছেন সেটার পথে বাধা তৈরি করতে পারছি না। আমরা যেভাবে গ্রেপ্তার করছি, এতে করে আওয়ামী লীগের কতটুকু ক্ষতি হচ্ছে, শেখ হাসিনা কতটুকু ভয় পাচ্ছে, তার কোনো রকম নমুনা দেখা যাচ্ছে না। বরং ডে বাই ডে তাদের যে কর্মকাণ্ড বেড়েই যাচ্ছে, অহংকার বেড়ে যাচ্ছে, দাপট বেড়ে যাচ্ছে, মিছিল বড় হয়ে যাচ্ছে। এই একটা অদ্ভুত ঘটনা। এবং এত কিছুর পরেও শেখ হাসিনা থামছেন না, তিনি শুধু বলেই যাচ্ছেন। মানুষের মানে এখন যারা বর্তমান সরকার আছে তারা মানে খুব অবাক হয়ে ভাবছেন যে এর কি কোনো লজ্জা শরম নেই, এর কি ভয় ভীতি নেই, এর কি মরণের কোনো চিন্তা নেই? এত বয়স হয়ে গেছে, এই বয়সে মানুষ এরকম করে কি করে? এগুলো নিজেরা এই সমস্ত কথাবার্তা বলে তারা আরও অসুস্থ হয়ে পড়েন। যখন শেখ হাসিনা প্রতিশোধ নিতে চান, যখন তিনি আবার ফিরে আসতে চান, তিনি আবার তার দলকে ক্ষমতা আনতে চান, তিনি দলকে আবার পুনর্গঠিত করতে চান, যেখানে আমরা বাংলাদেশে প্রথম থেকে বলে আসছি যে আগামী ২০ বছর আওয়ামী লীগের সরেয়া উচ্চারণ করতে আরও ২০ বছর সময় লাগবে। আমরা যারা এই সমস্ত কথাবার্তা বলছি, এখন শেখ হাসিনা কানে থেকে সমস্ত কথাবার্তা চলে গেছে। এখন তিনি যদি বলে, গোলাম মোল্লা রনি, ফজলুর রহমান এরা এই যে আমার বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলেছে যে আওয়ামী লীগের সরেয়া উচ্চারণ করতে যদি ২০ বছর লাগে, তো সেখানে ২০ মাসের আগেই যেভাবে মিছিল করছে, এখন আমি রাস্তাঘাটে চলি, যদি আওয়ামী লীগের কোনো মিছিলের মধ্যে পড়ে যাই, তখন আমাকে যদি বের করা হয় গাড়ি থেকে, পাড়ায় মারা হয়, তাহলে তো আমি সব হারাবো। আওয়ামী লীগের মার খাবো, বিএনপির লোকজন দাঁত বের করে হাসবে যে বেশি বেশি টকশো মারাও, বেশি বেশি এই ইউটিউবে গিয়ে কথাবার্তা বলো, নিরপেক্ষ সাজার চেষ্টা করো, বুদ্ধিজীবী সাজার চেষ্টা করো, এখন বুঝো, ঠেলাটা খাও। এখন এই যে আমরা যারা নিরপেক্ষ কথা বলার চেষ্টা করছি, আমাদের কথা কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যায়, কখনো শেখ হাসিনার পক্ষে যায়, কখনো ডক্টর ইউনূসের বিপক্ষে যায়, তারেক রহমানের বিপক্ষে যায়। মানে এই যে একটা সাধু সাজার চেষ্টা করছি, এখন বলেন, আপনারা বলেন তো আমাদের আসলে কী করা উচিত? আমরা কি ডক্টর ইউনূসের পক্ষে যোগদান করে জয় ইউনূস বাবা জয়, আপনি যা বলেন সবই ঠিক, নাকি আমরা এনসিপি যা কিছু করছি, ওরে বাবা রে তোমরা যা করতেছো, তোমাদের সাথে আর কোনো ভালো মানুষ নেই? আমরা কি সেই শেখ হাসিনাকে বা বঙ্গবন্ধুকে বা আওয়ামী লীগকে অকথ্য ভাষায় গালাগাল করব, জামাত বা অন্যান্য যারা এখন গালাগাল করছে তাদের মতো গালাগাল করব, নাকি তারেক রহমান সাহেব বা বিএনপি যা কিছু করছে একেবারে সব সঠিক, কিসের চাঁদাবাজি, কিসের কি, মানে সব রকম মানে সার্টিফিকেট দিয়ে যা তারা করতেছে সবই বলবো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এর সাথে ভালো কোনো কাজ আর হয় না? নাকি আফগানিস্তান চলে যাব সেই এটার সাথে, যাকে বলে এটার দলে যোগদান করব, মানে মামুনুল হক, মামুনুল হক সাহেবের সাথে যোগাযোগ করে তার দলে যোগ দিয়ে যদি তালেবান সরকারের মেহমান হয়ে ঘুরে আসতে পারি, সেই কাজ করব, নাকি জামাতের আমিরের কাছে গিয়ে বুদ্ধি চাইব, পরামর্শ চাইব, তার আশ্রয় চাইব? এই যে একটা অবস্থা, এই সবই কিন্তু তৈরি হয়ে গেছে শেখ হাসিনার কারণে। সব পরিবেশ সব এলোমেলো করে দিয়েছে। কোনো একটা জায়গাতে গিয়ে আমরা স্থির থাকতে পারছি না, স্বস্তি থাকতে পারছি না, সব মহলের গালাগালি খাচ্ছি এবং সবার মানে কী বলবো, সবার ভয়, মবকে ভয় পাচ্ছি, তারপর শেষে ইউনূসকে ভয় পাচ্ছি, ভূতকে ভয় পাচ্ছি, প্রেতকে ভয় পাচ্ছি, জন্তু জানোয়ার ভল্লুককে ভয় পাচ্ছি, সাপ ব্যাঙ যা কিছু আছে কোনো কিছুর ভয় থেকে মানে চিত্তকে বিমুক্ত রাখতে পারছি না, বিযুক্ত রাখতে পারছি না। তার উপর আবার অর্থনৈতিক মন্দা, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ইউটিউবে ঘোলাডিম আগে
যেভাবে মানুষের দেখতো, তার অর্ধেক মানুষ এখন ইউটিউব দেখে। শুধু আমার না, এখন পর্যন্ত এই যে যত পিনাকি ঠিনাকি যারা ভিডিও টিডিও করতো ওদের সবার ভিউ অর্ধেকে নেমে গেছে। সেই তুলনায় আমারটা আরও কম, মানে আমারটা আরও ভালো আছে। এখনও মানে পিনাকি ওদের চাইতে, পিনাকি যদি আগের যে ভিউ তার অর্ধেক থাকে, আমারটা 60% আছে তুলনামূলকভাবে। এটা কতদিন থাকবে আমি জানি না। মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, কথা শুনতে চাচ্ছে না, মেজাজ গরম হয়ে যাচ্ছে। তো এই যে একটা অবস্থা, এই সবই অবস্থার সৃষ্টির পেছনে এই যে শেখ হাসিনা দর্শক। দিন যত যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যকার যে স্নায়ুযুদ্ধ চরম আকার ধারণ করছে। জামাত কথায় কর্মে যে কৌশল অবলম্বন করছে এবং যেভাবে বিএনপির রাজনীতিকে কঠিন থেকে কঠিনতর করে দিচ্ছে, তার প্রতিকূলে বিএনপি জামাতকে বিব্রত করার জন্য, জামাতের রাজনৈতিক পথকে কঠিন থেকে কঠিনতর করার জন্য আসলে কিছুই করতে পারছে না। এই মুহূর্তে জামাত একটার পর একটা বিতর্ক তৈরি করে যাচ্ছে এবং সেই বিতর্কগুলো মূলত বিএনপির পথে বা বিএনপির যে রাজনীতির মত এবং পথ রয়েছে, সেই রাজনীতির মত এবং পথে কণ্টক মানে কাটা তৈরি করার জন্য বা কাটা বিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যেমন ধরুন, তারা পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছে, বিএনপি চাচ্ছে না। আবার একই সঙ্গে ৩০০টি আসনে তারা তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে। আবার অন্য দলগুলোর সঙ্গে বন্ধুত্ব করার জন্য, তাদের সঙ্গে জোট করার জন্য এই নিজেদের যে ৩০০ প্রার্থী, সেখান থেকে ১০০ প্রার্থীকে বাদ দিয়ে কৌশলগত জায়গাগুলোতে ১০০ যোগ্য প্রার্থীকে ছলে বলে কৌশলে লোভে লালসায় তাদেরকে এনে জামাতের টিকিটে ইলেকশন করানোর জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছে। অবাক করা ব্যাপার হলো যে এই যে জামাত ১০০ সিট ছেড়ে দিতে চাচ্ছে, এটা আসলে আলটিমেটলি ২০০ সিটও তারা ছেড়ে দিতে রাজি, নট 100। এখন এই ২০০ সিটে তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী, চরমোনাই পীর সাহেবের প্রার্থী, এমনকি আওয়ামী লীগের প্রার্থী, বিশেষ করে আওয়ামী লীগের যে সকল লোক এমপি ছিল না কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিল, পৌরসভার মেয়র ছিল, কিন্তু এমপি হিসাবে ইলেকশন করে তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে এবং তারা দে আর নট করাপ্টেড এবং দে আর নট অ্যাসার্টেন অ্যাজ এ আওয়ামী লীগ পিউপিল। একটা উপজেলা অনেক দেখবেন যে আওয়ামী লীগের বেশিরভাগ এমপি পলাতক, কিন্তু অনেক উপজেলা চেয়ারম্যান যারা ঘুরে বেড়াচ্ছে, উপজেলা ভাইস চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছে। তো একটা উপজেলাতে উপজেলা ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের উপজেলা ভাইস চেয়ারম্যান বা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, তাদের ওই এলাকাতে এমন গুরুত্ব বা এমন প্রভাব যেটি জামাতের জেলা আমিরেরও নেই। বেশিরভাগ জামাতের জেলা আমির তারা হয়তো কেউ স্কুল শিক্ষক, কেউ কলেজ শিক্ষক, কেউ হয়তো ভালো মানুষ, মাদ্রাসার প্রিন্সিপাল, এরকম পর্যায়ে। তো তারা কোনো উপজেলা চেয়ারম্যানকে মানে প্রতিদ্বন্দ্বিতা করবে বা উপজেলা চেয়ারম্যানের সঙ্গে লড়াই করবে, এরকম অবস্থা এখনও জামাতের তৈরি হয়নি। তো সেই দিক থেকে জামাত যে ৩০০ প্রার্থী তারা দাঁড় করিয়ে রেখেছে, এটি মূলত বিএনপির উপর একটা চাপ তৈরি করার জন্য। আর তলে তলে ওই সকল আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, জামাতের মানে থিঙ্ক ট্যাঙ্ক, আওয়ামী লীগের প্রার্থী, বুদ্ধিজীবী, মানে এদেরকে, যেহেতু তাদের অর্থের অভাব নেই, ক্ষমতার অভাব নেই, তাদেরকে এনে সেই প্রয়োজনে ২০০ আসনে ইলেকশন করানোর মতো যে পরিকল্পনা তারা করে যাচ্ছে, তার সমপরিমাণ পরিকল্পনা বিএনপি করতে পারছে না। তারা সবাইকে টার্গেট করছে, তারা এনসিপিকে টার্গেট করছে, তারা আওয়ামী লীগকে টার্গেট করছে, তারা বিএনপিকে টার্গেট করছে, মানে জামাতে যারা লোকজন আছে, এবং করে যে কোনো মূল্যে যদি নির্বাচন হয়ে যায়, সেই নির্বাচন একটা চমক সৃষ্টি করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করছে, যেভাবে ডাকসু এবং জাকসুতে তারা সফলতা দেখিয়েছে। তো প্রথমত প্রার্থী সিলেকশন, দ্বিতীয়ত প্রার্থীদেরকে টাকা দেওয়া, মানে এই নির্বাচনটা জামাতের কেন্দ্রীয় যে সেল আছে সেই সেলের পরিচালনায়, তাদের অর্থায়নে এমনভাবে নির্বাচন পরিচালিত হবে যেন কোনো প্রার্থীর নিজের পকেট থেকে পয়সা খরচ করতে না হয়। হায়রাস বিএনপি বা আওয়ামী লীগের যে রাজনীতির কৃষ্টি এবং কালচার,
তো সেখানে দরিদ্র এবং জনপ্রিয় প্রার্থী তাদেরকে 20 লাখ, 25 লাখ, 50 লাখ টাকা দল থেকে দেওয়া হয়। আর যারা ধনী প্রার্থী তাদের অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা ডোনেশন নেওয়া হয়। এবং আওয়ামী লীগ সম্পর্কে এমন বদনাম আছে যে অনেক নমিনেশন তারা হয়তো 100 কোটি টাকায়, আওয়ামী লীগের যে সিন্ডিকেট নমিনেশন বাণিজ্য যারা করেছে তারা 100 কোটি টাকায় নমিনেশন বিক্রি করেছে। সত্য মিথ্যা আমি জানি না। বিএনপির ক্ষেত্রেও ঠিক একই বদনাম, যে বদনামটা জামাত করতে চাচ্ছে না, অ্যাভয়েড করতে চাচ্ছে। জামাত এখানে পুরো পার্টির ফান্ডটাকে ব্যবহার করতে চাচ্ছেন। তো এই যে জামাত যে কৌশলগুলো করছে সেই কৌশলের অ্যাগেনস্টে বিএনপির প্রস্তুতি শূন্য, একেবারে শূন্য। সেটা আমি পরে আসবো, আগে জামাতের কথা বলে নেই। তৃতীয়ত হলো যে জামাত তলে তলে তাদের যে বিশাল মহিলা কর্মী বাহিনী রয়েছে তাদেরকে দিয়ে বাড়ি বাড়ি দিনে রাতে তারা যে অবিরত কাজ করে যাচ্ছে, মানে সেখানে জামাতের ন্যারেটিভ, মানে জামাতের ধর্মীয় মতাদর্শ, জামাতকে ভোট দিলে কি উপকার হবে, বিএনপিকে ভোট দিলে কি উপকার হবে, এই সকল কথাবার্তার পাশাপাশি মানুষের যে মানবিক মূল্যবোধ এবং মানুষের যে মানবিক যে তার চাহিদা রয়েছে বা মানবিক যে তার দিকগুলো রয়েছে, সেই মানবিক দিকগুলোকে স্পর্শ করার জন্য জামাতের মহিলা কর্মীরা কেউ খালা হচ্ছেন, কেউ বোন হচ্ছেন, কেউ ছোট বোন হচ্ছেন, কেউ মেয়ে হচ্ছেন, কেউ দাদি হচ্ছেন, তারা দলে দলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজের বিপরীতে বিএনপির যে সকল পরিচিত মহিলা নেত্রী রয়েছেন তারা লিফলেট দিচ্ছেন, ব্যানার দিচ্ছেন, পিছনে স্লোগান হচ্ছে। এতে করে আসলে হিতে বিপরীত হচ্ছে। এর কারণ হলো জামাত এখানে আল্লাহর কথা বলছে, রাসূলের কথা বলছে, ভোটের কথা বলছে খুব কৌশলে। আর যেহেতু জামাতের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির বা এখন পর্যন্ত দুর্নাম বদনাম হয়নি তৃণমূলে, কাজেই তাদের বক্তব্য শুনছে মানুষ, তাদেরকে বসতে দিচ্ছে, তাদেরকে খেতে দিচ্ছে। হয়রাস বিএনপির লোকজন যখন স্লোগান নিয়ে যাচ্ছে, 20টা 30টা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তখন লোকজন পিছন থেকে কটূক্তি করছে। কেমন কটূক্তি যাস একটা উদাহরণ দিই। বিএনপির একজন যুব নেতা আওয়ামী লীগের জামানাতে বহু বছর জেল খেটেছে, তার আচার আচরণ চালচলনে অনেকটা অস্বাভাবিক মনে হয়। তো দেখলাম যে সে একটা রেঞ্জ রোভার গাড়িতে করে পিছনে আরও প্রায় 20-25টি গাড়িতে করে সে মহড়া দিচ্ছে। এখন এটা কি এআই দিয়ে তৈরি নাকি সত্য এটা আমি বলতে পারি না, কেননা ওই জেলা পর্যায়ের ওরকম একজন নেতা সে একটা রেঞ্জ রোভার গাড়িতে করে এভাবে মহড়া দিচ্ছে, এটা আমার কাছে কেমন যেন একটা অস্বাভাবিক। অবশ্য সেটা শিল্প প্রধান এলাকা এবং সেখানে হাজার হাজার কোটি টাকার মালিক রয়েছে এবং তাদের অনেকেরই 2-4-10টা করে রেঞ্জ রোভার গাড়ি আছে, সে যে এলাকার মাস্তান বা যে এলাকার নেতা। এখন সে যাকে বলা হয় মিছিল করছে, 2 হাত নাড়িয়ে নাড়িয়ে সে কথাবার্তা বলছে। তো সেটাকে নিয়ে একটা ফটো কার্ড তৈরি করা হয়েছে ঠাট্টা করে, কি একটা টিভির নাম দিয়ে, মানে ভুয়া টিভির নাম দিয়ে, যে তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন অমুক যদি 8 ঘন্টার মধ্যে তার মোষ না কাটিয়ে ফেলে, মোষ কামিয়ে না ফেলে, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তাহলে বোঝার চেষ্টা করেন এই যে একটা স্যাটায়ার হচ্ছে নেতাদেরকে নিয়ে এবং সুপ্রিম নেতাদেরকে নিয়ে, এবং এই কাজগুলো বট বাহিনীর মাধ্যমে করা হচ্ছে। হাজার হাজার লাখ লাখ মানুষ এটা নিয়ে রিয়াক্ট করছে, হাহা করে হাসছে যে তারেক রহমান নির্দেশ দিছে তার মানে মোষ কামিয়ে ফেলতে হবে। আবার ধরুন এই যে ফজলুর রহমান সাহেব, তিনি অতি সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন, চমৎকার একটি সাক্ষাৎকার, সেটার একটা খণ্ডিত অংশ যে পেটের ধান্দায় চাঁদাবাজি করছে। এখন এই কথাটাকে মানে বিএনপির পক্ষে একটা নেতিবাচক ন্যারেটিভ হিসেবে যে কাজগুলো বট বাহিনী করছে তার বিপরীতে বিএনপি আসলে কিছুই করতে পারছে না। তো এই গেল জামাতের কৌশল। সেই কৌশলে সে দেশে কৌশল করছে, বিদেশে কৌশল করছে এবং সকল পক্ষের সঙ্গে যার সঙ্গে যেভাবে দরকার, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, জেনারেল, সাবেক আর্মি, দলছুট লোক, অন্য দল থেকে যারা চলে আসবে, বিক্ষুব্ধ, সবার সঙ্গে তারা একটা পিআর চালিয়ে যাচ্ছে। আর বিএনপি উল্টো দিকে বসে আছে, তার 35% পপুলারিটি আছে। তারা গত 20 বছর ধরে রাজপথে
আন্দোলন লড়াই সংগ্রাম করে যাচ্ছে। তো কাজেই তাদেরকে হটানোর কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই। নির্বাচন কোনো একটা হলেই মানুষ হুড় হুড় করে ভোট কেন্দ্রে চলে যাবে আর মনের আনন্দে ধানের শীষে ছিল মারবে। 80% 90% ভোট কাস্ট হবে, লোকজন আনন্দ মুখর পরিবেশে ভোট দেবে এবং সেই ভোটে বিএনপি বিজয়ী হবে, 280টা সিট পাবে এবং তারপর মন্ত্রিপরিষদ যখন গঠন হবে তার ঠিক আগে আগে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন, এসে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এই যে একটা সরল বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী এখন আনন্দে উদ্বেলিত। বগল বাজাচ্ছে, পেয়াপু করছে, খাওয়া দাওয়া করছে, ঘুমোচ্ছে, ঘুড়ি বাড়াচ্ছে ইত্যাদি নানা রকম কর্মকাণ্ড। তো এই সকল কর্মকাণ্ডের পাশাপাশি যে সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন এলাকাতে, যেখানে মূলত জামাত পিন দিচ্ছে। প্রথম সমস্যাটা হলো দখল, চাঁদাবাজি, এগুলো নিয়ে একটা বিরূপ সমালোচনা তৈরি করা এবং জামাতের কিছু লোক রয়েছে যারা সকালে কাজই হলো তাদেরকে হয়তো পার্টির পক্ষ থেকে সকালে নাস্তার টাকা দেওয়া হলো, তারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, সমাজের মুরব্বী মানুষ, সকালবেলায় গিয়ে হয়তো কোনো একটা উপজেলা বা গ্রাম্য জায়গাতে সেখানে চা খাচ্ছে, নাস্তা খাচ্ছে, 2-4-5 জনকে খাওয়াচ্ছে আর বলছে সি 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 সি, এ কি হলো, কি হচ্ছে দেশে, এইভাবে কোনো মানুষ কাজ করে? এভাবে যে চাঁদাবাজি হচ্ছে এর কোনো বাপ মা নাই? আল্লাহর কি দুনিয়াতে বিচার নেই? আল্লাহর গজব নাজিল হবে। কোনো নাম কিছু না বলে, কিচ্ছু সমালোচনা না করে খালি বলছে আল্লাহর গজব নাজিল হবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে। সি সি সি, এই ধরনের কাজ মানুষ করে। আর আশেপাশের লোক যারা শুনছে তারাও দেখে যে আরে এরা তো সাধারণ মানুষ, এরা তো বিএনপির নাম নিচ্ছে না, কোনো মাস্তানের নাম নিচ্ছে না, এরা যেভাবে কথাবার্তা বলছে একেবারে জেনারেলাইজ কথাবার্তা এবং এই সকল কথাবার্তা ডে বাই ডে ছড়িয়ে পড়ছে মাঠে ময়দানে সর্বত্র। ফলে বিএনপির যে রেপুটেশন, এটা রিভার্সে ব্যাড রেপুটেশনে পরিণত হয়ে যাচ্ছে। গেল এক। 2 নম্বর হলো যে বিএনপিকে ক্রমশ বন্ধুহীন এবং অবিশ্বাসী একটি দল, নির্ভরযোগ্য নয়, তার প্রতি নির্ভর করা যায় না এমন একটি দল হিসেবে তারা প্রতিষ্ঠিত করে ফেলার জন্য সর্বশক্তি নিয়োগ করছে মিডিয়া তাদের। একমাত্র এই মুহূর্তে যুগান্তরের আব্দুল হাই শিকদার এখন সম্পাদক। তো আব্দুল হাই শিকদার বিএনপির লোক সারাজন মনে করছে তার লোক, কিন্তু আসলে আব্দুল হাই শিকদার বিএনপির লোক নন। তিনি একজন কবি, একজন রসিক মানুষ এবং এই মুহূর্তে তিনি যে যুগান্তরের সম্পাদক হয়েছে সেই সম্পাদক হওয়ার পিছনে বিএনপির কোনো অবদান নেই, জামাতের অবদান আছে। কাজে তিনি জামাতকে সাপোর্ট করবেন এবং সেখানে আপনি গিয়ে দেখুন যে বেশিরভাগ বড় বড় পত্রিকা, ধরুন কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, তারপরে যুগান্তর, সমকাল, এরপরে যতগুলো টেলিভিশন রয়েছে সেখানে শত শত সাংবাদিক যারা জীবনে কোনো দিন সরেয়া লেখে নাই, দন্তের স লেখে নাই, তারাও কেবল জামাত করার কারণে সেখানে সাংবাদিক হিসেবে ঢুকে গেছে এবং প্রেশারটা এমন হয়ে গেছে যে অনেক পত্রিকাতে দেখা গেল যে একটা পত্রিকাতে 10 জন লোক প্রিন্ট ডিভিশনে রয়েছে, 50 জন লোক সেই মালিককে বাধ্য করে তারা একটা মাল্টিমিডিয়া ডিভিশন চালু করে দিয়েছে জামাতের লোকের নেতৃত্বে। ফলে পত্রপত্রিকাগুলো, মূলধারার পত্রপত্রিকাগুলো, বটবাহিনী তো আছেই, যে ন্যারেটিভগুলো তৈরি করছে সেই ন্যারেটিভগুলো আওয়ামী লীগ বা বিএনপি করতে পারছে না। আপনি চিন্তা করুন, এক আমার দেশ, এক মাহমুদুর রহমান, তাকে তো বিএনপি অন করতে পারেনি। এই পত্রিকাটা বের করার জন্য টাকা দরকার ছিল, কারা টাকা দিয়েছে দেখেন তো, তারেক রহমান সাহেব টাকা দিয়েছে কিনা? মাহমুদুর রহমান সাহেব তো একজন প্রফেশনাল লোক, দুর্নীতি করেন নাই, কোনো কিছু করেন নাই, তার কোনো সেভিংস নাই, শ্বশুরের পক্ষে টাকা নাই, কিছু নাই। ঢাকা শহরে সারা জীবন জেল খাটছেন বিএনপির জন্য, আর একটা 5000 স্কোয়ার ফিটের, সেই তিনি যখন ভ্যাকসিন করতে চাকরি করতেন তখন এটা অ্যাপার্টমেন্ট, আর এটা ইসলামী ব্যাংক থেকে প্রায় 30-35 কোটি টাকা লোন নিয়ে তিনি আমার দেশ খুব বড় করে চালু করেছিলেন এবং সেটা সুদে আসলে অনেক বেশি হয়ে গেছে। এখন সেটাকে রিশিডিউল করে এই প্রতিষ্ঠানটাকে চালু করার জন্য যে বিনিয়োগ দরকার, কারা করেছে? জামাত করেছে। আর ওখানে যারা যোগদান করেছে তারা সবাই নয়া দিগন্তের সাংবাদিক এবং জামাতের যারা নেতাকর্মী তারা যোগদান করেছে। ফলে কি হচ্ছে, পুরো মাহমুদুর রহমান এবং আমার দেশ
সেখানে যে ন্যারেটিভগুলো তৈরি করছে, প্রত্যেকটা ন্যারেটিভে সেই জামাতের যে উপকার হচ্ছে, বিএনপির তার রিভার্স 10 গুণ ক্ষতি হয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিলাম যুগান্তর দিয়ে, আর এটা দিয়ে একই অবস্থা কালের কণ্ঠ, একই অবস্থা বাংলাদেশ প্রতিদিন, একই অবস্থা মানে অন্য যে টেলিভিশনগুলো আছে, আমি নাম বললাম না, প্রায় সব টেলিভিশনে জামাতের লোকজন ভরে গেছে। বিএনপি সেখানে কিছুই নাই, এখানে বিএনপি কোনো পলিসি করতে পারছে না। বিএনপির কয়েকজন নেতা আছেন প্রেস ক্লাবের মাতব্বর, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় বেতনে 8-10 লাখ টাকায় 4-5 জন ঢুকেছিল, তাদেরকে আউট করে দেওয়া হয়েছে। সেখানে জামাতের লোক ঢুকে গেছে, এখন তারা প্রেস ক্লাবে বসে সারাদিন হা পিত্তেশ করে আর গালাগাল করে। এগুলো অবস্থা। এখন প্রার্থীদের কথা চিন্তা করেন। বিএনপির সত্যিকার অর্থে যারা জনপ্রিয় প্রার্থী, ভালো প্রার্থী, এরা বেশিরভাগই ওই এলাকার টাউট মাস্তান, এদের কারণে এলাকায় যায় না, যেতে পারে না, যায়ই না অনেকে। ফলে কি হচ্ছে, প্রায় সব এলাকাতে 2-3টা কমিটি, এবং সেখানে যারা টাউট বাটপা রয়েছে তারা সেখানে একটা স্বর্গরাজ্য গড়ে তুলেছে, চাঁদাবাজির একটা স্বর্গরাজ্য। সেই স্বর্গরাজ্যের মধ্যে বিএনপির প্রার্থী সিলেকশন করা, সেই প্রার্থীকে সেখানে খাওয়ানো, কমিটির সঙ্গে সমন্বয় করা, এই কাজ করার জন্য যে ক্যারিশমেটিক পার্সোনালিটি দরকার, সেই পার্সোনালিটির নেতা কয়জন আছে বিএনপিতে? এখন সালাউদ্দিন সাহেব একদিকে ঐক্যমত্য কমিশনে যাচ্ছেন, একদিকে তার পেকুয়া দেখতে হচ্ছে, চট্টগ্রামের রাজনীতি দেখতে হচ্ছে, জাতীয় বিষয়াদি নিয়ে কথাবার্তা বলতে হচ্ছে। সালাউদ্দিন সাহেবকে আবার তারেক রহমান সাহেবের কথাবার্তা শুনতে হচ্ছে। মির্জা ফখরুল সাহেব অসুস্থ, অন্যান্য যারা আছেন, মির্জা আব্বাসও অসুস্থ। ফলে এই দলটা কিভাবে চলবে? আর অন্যদিকে জামাতের লোকজন এক একজনের তাগলা, মানে আরবীয় ঘোড়ার মতো দিদা আসছে, তারা একের পর এক মানে রাজনীতির যে পথ অতিক্রম করে চলছে। ফলে যে বিজয় আমরা মনে করেছিলাম বিএনপির জন্য, সেই বিজয়টা অত সহজ আগামীতে হবে না। আর এই বিজয়টা বুমেরাং হয়ে যাবে, বিজয়ের এক্সপেকটেশনটা, যদি না জামাত যে ন্যারেটিভগুলো তৈরি করছে, সেই ন্যারেটিভগুলোর কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে না পারে। জামাত যে কৌশল করছে, সেই কৌশলের পাল্টা কৌশল যদি বিএনপি প্রণয়ন করতে না পারে, এবং যেভাবে বিএনপিকে পচানোর জন্য জলে স্থলে অন্তরিক্ষে কর্মকাণ্ড চলছে, তা যদি ঠেকানো না যায়, তাহলে বিএনপির যে রাজনীতির সুনাম, সুখ্যাতি এবং ভবিষ্যৎ, এটা এখন যেভাবে অধোগামী, মানে নিচের দিকে যাচ্ছে, এটা ক্রমশ একেবারে আটলান্টিকের অতলান্তে চলে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির যে বিরোধ, এটা অনেকটা জন্ম থেকে জলসির মতো। যেদিন থেকে বিএনপি প্রতিষ্ঠিত হলো, সেদিন থেকে আওয়ামী লীগ মনে প্রাণে এই দলটিকে তাদের জাত শত্রু হিসেবে মনে করা শুরু করলো। বিএনপি অবশ্য বিভিন্ন সময় চেষ্টা করেছে তার উদারনৈতিক চিন্তা চেতনা দ্বারা আওয়ামী লীগকে কাছে টানার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার যারা আপনজন, সবাই মনে করেন বা দাবি করেন যে বিএনপি না হলে আওয়ামী লীগ রিভাইভ করতো না বা সারভাইভ করতো না। এ কারণে বঙ্গবন্ধু বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে যে আওয়ামী লীগের বিলুপ্তি ঘটিয়েছিলেন, এবং পরবর্তীতে তার নির্মম হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের যে রাজনীতি এবং বাকশালের যে রাজনীতি, সংগঠন হিসেবে, রাজনীতির মতাদর্শ হিসেবে, দুটোই সেখানে বলতে গেলে কবর রচনা করা হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন জিয়াউর রহমান, এই কথা বিএনপির লোকজন বলেন। আবার অন্যদিকে আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করেন যে মূলত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে আরও যা কিছু ঘটেছে ৭৫-এর ১৫ই আগস্ট, পূর্ববর্তী এবং পরবর্তী সময়, সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাইলে ক্ষয়ক্ষতি এড়ানো যেত, আরও অনেক ভালো ইতিহাস রচিত হতো। আমি নেতিবাচক কথাগুলো বললাম না, যেগুলো সাধারণত আওয়ামী লীগের কট্টরপন্থী লোকজন বলে থাকেন। তারা বলার চেষ্টা করেন যে আচ্ছা ভালো কথা, আওয়ামী লীগকে রিভাইভ করেছেন, বঙ্গবন্ধুর দলের প্রতি তিনি রহম করেছেন, ভালো কথা। তাহলে ৩২ নম্বর কেন
তালাচাবি দিয়ে রাখা হয়েছিল এবং শেখ হাসিনা বিদেশ থেকে এসে কেন ৩২ নম্বরে থাকার অনুমতি পাননি। কিংবা যখন শেখ হাসিনা বিদেশ থেকে এলেন তখন ঢাকা শহরে তাকে যেন কেউ বাড়ি ভাড়া দিতে না পারে বা বাড়ি ভাড়া না দেয়, এই জন্য বিভিন্ন বাড়িওয়ালাদেরকে কারা ভয় ভীতি দেখিয়েছিল। এই বিষয়গুলো আওয়ামী লীগ বলার চেষ্টা করে। পরবর্তীতে ৮০-র দশকে যখন এরশাদ বিরোধী আন্দোলন হয় তখন সঙ্গত কারণে এরশাদের দ্বারা বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে এবং এরশাদকে তারা জাতশত্রু মনে করত। আর আওয়ামী লীগ সবসময় যেই কাজটি করেছে সেটি হলো পলিটিক্যাল সিদ্ধান্ত বা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা এত দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছে যেটি বিএনপি বা জামাত কখনো সেটা পারেনি। খুব দ্রুত তারা সিদ্ধান্ত নিয়েছে ফ্রম দেয়ার ইনসেপশন, তাদের শুরু থেকে একেবারে আজ পর্যন্ত যে পলিটিক্যাল যে সিদ্ধান্তগুলো অনেকটা ঝড়ের গতিতে, রকেটের গতিতে তারা নিতে পেরেছে। এবং এই কারণে যখন এরশাদের সঙ্গে তাদের একটা সমঝোতার সুযোগ আসলো 1986-এ, তারা কিন্তু দেরি করেনি। আবার ১১-১১-র সময় যখন একটি সমঝোতার প্রস্তাব এলো মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং ভারতের পক্ষ থেকে, তারা কিন্তু দেরি করেনি। আবার একই সময় এই মুহূর্তে পর্দার আড়ালে যে সকল খেলা হচ্ছে, আমেরিকা খেলছে, ফ্রান্স খেলছে, ইমানুয়েল ম্যাক্রো খেলছেন, ভারত খেলছেন, এমনকি আইএসআই খেলছেন এবং সেখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর সাথে যে নেগোসিয়েশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে যে কথা হচ্ছে না, এই কথা কিন্তু বলা যাচ্ছে না। অবাক করার ব্যাপার হলো বর্তমান যারা রাজনীতি করছেন তাদের জন্য খুবই দুঃসংবাদের বিষয় হলো আওয়ামী লীগ যেভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়ে যাচ্ছে এবং যেভাবে যারাই তাদের কাছে যে প্রস্তাব নিয়ে যাচ্ছেন তারা যে আন্তরিকতা নিয়ে যেভাবে তাদের সাথে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছেন মূলধারা রাজনীতিতে ফিরে আসার জন্য, এটা তাদের প্রতিপক্ষ যারা তারা কেউ পারছেন না। এটা হলো রিয়ালিটি। এখন যেটা আজকের শিরোনাম, সেই শিরোনামটা হলো যে প্রথম দিন থেকেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপি রাজনৈতিক বিরোধ, বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানের যে তুলনা, এই তুলনাটি বিএনপি যারা লোকজন তারা কেন করেন তারা ভালো জানেন। তারা বিএনপিকে বা শেখ মুজিবুর রহমানের সমপর্যায়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে স্থান দিতে চান, এটা কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন মেনে নিতে পারে না। তারা এটা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ওঠে, অসহ্য এবং অস্বাভাবিক বেদনা এবং কষ্টে তারা ছটফট করতে থাকে। তো এরকম যখন একটা অবস্থা তৈরি হয় বা পরিস্থিতির সৃষ্টি হয়, ঠিক সেই সময়টিতে আবার আওয়ামী লীগের লোকজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, বেগম জিয়াকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে এবং বিএনপির দলকে নিয়ে যে সকল ন্যারেটিভ, যে সকল বক্তব্য বা বয়ান তারা সমাজে ইতিমধ্যে চালু করে ফেলেছে, এগুলো শুনলে যে কোনো মানুষেরই মেজাজ গরম হয়ে যাবে। এর মধ্যে অশ্লীলতা আছে, এর মধ্যে কুটচাল আছে, এর মধ্যে নানা রকম মিথ্যা তথ্য আছে, সত্যও আছে, সব মিলিয়ে একটা জগা খিচুড়ি তৈরি করে আওয়ামী লীগের যারা লোকজন তারাও মাইক হাতে মঞ্চে দাঁড়িয়ে পুরো বিএনপির বিরুদ্ধে যে কথাগুলো তারা বলে থাকে, তার ফলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা নদী তৈরি হয়ে গেছে, যেটিকে আপনি বলতে পারেন বিষের নদী, এ রিভার অফ পয়জন, বিষের নদী। এবং সেটা যেন তেন বিষ নয়, যেমন সাপের বিষ। তো সাপের বিষ খুব বিষাক্ত কিন্তু দুর্গন্ধ ছড়ায় না। তো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে বিষের নদী, সেই বিষের নদী কেবল বিষাক্ত নয়, এটি দুর্গন্ধ ছড়ায় এবং এটি আশেপাশের পরিবেশকে নষ্ট করে ফেলে, পুরো রাজনৈতিক অঙ্গনের পরিবেশকে নষ্ট করে ফেলে। আর নষ্ট করে ফেলার ফলে এই যে বিষের নদীর দুই তীরে, এক তীরে আওয়ামী লীগ আর এক তীরে বিএনপি, সেখানে যারা বসবাস করেন তাদের মন, চিন্তা, চেতনা পরস্পরের জন্য বিষাক্ত হয়ে থাকে, উগ্র হয়ে থাকে। সময়ের প্রয়োজনে তাদের মধ্যে হয়তো বন্ধুত্ব হয়, কিন্তু সেটা খুব ক্ষণস্থায়ী। আমরা সেই ৭৫ থেকে শুরু করে আজও অবধি বিএনপির সঙ্গে, বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মাঝে মধ্যেই সখ্যতা দেখেছি, তাদের হাসি মুখ দেখেছি, কিন্তু এটা ২৪ ঘন্টার বেশি টিকেনি।
কিন্তু দীর্ঘমেয়াদে যেটি হয়েছে সেটি হলো তাদের মধ্যে শত্রুতা প্রবল থেকে প্রবলতর হয়েছে এবং এটি ক্রমশ বাড়ছে। যখন বিপ্লব হলো, বিপ্লবের পরে সবাই আশা করেছিল যে একটা নতুন পরিবেশ আসবে। সেই পরিবেশে আওয়ামী লীগ অবনত হবে, আওয়ামী লীগ অনুশোচনা অনুভব করবে, অবনত হয়ে তারা অনেকের সঙ্গে সন্ধি এবং বন্ধুত্ব করার জন্য তদবির করার চেষ্টা করবে। কিন্তু ওই যে তাদের সাবেক মন মানসিকতার কারণে তারা অতীতের যে কোনো সময়ের চাইতে উগ্র, প্রতিহিংসা পরায়ণ এবং আগামী দিনে আরও বেশি করে শক্তিমত্তা অর্জন করে অতীতে যে কাজগুলো করেছে ওই কাজগুলো আরও শক্ত হাতে, দৃঢ় হাতে, দক্ষতার সাথে করার জন্য তারা রীতিমতো জিদ ধরে বসে আছে এবং তারা ঘাড় শক্ত করে, চোয়াল শক্ত করে যেভাবে বসে আছে তা প্রতিপক্ষের জন্য রীতিমতো মরণ কামড়। আপনারা জানেন যে পৃথিবীতে যত প্রাণী আছে তো সেই সকল প্রাণীর মধ্যে সবচেয়ে শক্ত চোয়াল সেটা হলো কচ্ছপ। কচ্ছপ যদি আপনাকে কামড় দেয় আপনি কখনো ছোটাতে পারবেন না, ওর গলা কেটে ফেলতে হবে কেঁচি দিয়ে। এখন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে বিষক্রিয়া চলছে সেই বিষক্রিয়ার ফলে উভয় পক্ষের যারা ভুক্তভোগী তারা পরস্পরকে কামড় দেওয়ার জন্য নিজেদের চোয়াল এতটা শক্ত করে রেখেছে যে ওই কচ্ছপের মতো বা কচ্ছপের চেয়ে বেশি তাদের গলা কেটে ফেলতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই তারা যে কামড় দেবে সেই কামড় থেকে আপনি রক্ষা পাবেন না। আওয়ামী লীগ কামড়িয়েছে যখন তারা ক্ষমতায় ছিল, আর এখন বিএনপি কামড়াচ্ছে যেহেতু তারা ক্ষমতায় আসছে অথবা আছে, অথবা একটা সুন্দর সুযোগ তাদের রয়েছে। এর ফলে কি হলো, ওই অতীতের যে কামড়াকামড়ি, অতীতের যে সম্পদ নিয়ে টানাটানি, পদপদবি নিয়ে টানাটানি, দখল, চাঁদাবাজি, যা কিছু নিয়ে যে প্রতিযোগিতা, এটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, এটি এখন একপাক্ষিক হয়ে গেছে। আওয়ামী লীগের জামানাতে বিএনপি কিছুটা হলেও সুযোগ সুবিধা পেত, কিছু ব্যবসা বাণিজ্য তারা নীরবে নিভৃত করত, আওয়ামী লীগের লোকের সঙ্গে নেগোসিয়েশন করে তারা করত, তারা নিজেদের অস্তিত্ব তারা বজায় রেখেছিল গত 15টি বছর ধরে। কিন্তু গত 1 বছরে বিএনপি এমনভাবে পুরো যেখানে স্বার্থ আছে সেখানে তারা এমন সংঘাত তৈরি করেছে যে আওয়ামী লীগ সেখানে মানে আশা তো দূরের কথা, উকি ঝুঁকি দেবে এইরকম দুঃসাহস আওয়ামী লীগের নেই। ফলে উভয়ের মধ্যে যে বিভেদ, বিসংবাদ, বিষের নদী, এটি এখন এক ভয়াল পদ্মা নদীতে রূপান্তরিত হয়েছে। তো যখন এরকম একটা ঘটনা ঘটে, আপনি ধরুন পদ্মার তীর ভাঙে, তো সেখানে সেই পদ্মা নদীতে বিলীন হয়ে যাওয়া জমি কেনার জন্য কিন্তু কাস্টমারের অভাব হয় না। ধরুন 1 বিঘা জমির দাম 2 লাখ টাকা, কিন্তু যে লোকের জমি পদ্মায় ভেঙে গেছে সেই জমি আপনি 5,000-6,000 টাকা করে বিঘা কিনে আপনি দলিল করে রাখলেন। 20 বছর, 30 বছর, 25 বছর পরে সেখানে চর জাগবে, আপনার পরবর্তী জেনারেশন সেই জমির মালিক হবে। এভাবে হাজার হাজার একর জমি নিয়ে পদ্মার চরে, যমুনার চরে যে ব্যবসা বাণিজ্য হয়, এটা ওই এলাকার বাসিন্দা না হলে আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ যে জমি ভেঙে যায় ওটারও একটা ক্রেতা রয়েছে। পদ্মার পাড়ে মসজিদ থাকে, মন্দির থাকে, বাড়ি থাকে, ঘর থাকে, গাছ থাকে, পালা থাকে, সেগুলো ভেঙে যায়, সেগুলো কেনার জন্য কাস্টমার রয়েছে। তো কাজেই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে বিভেদ, বিসংবাদ, প্রতিহিংসা, জিঘাংসা যা কিছু চলছে, এগুলোকে নিয়ে ব্যবসা বাণিজ্য করারও লোক আছে এবং সেই লোক অনেক অনেক দক্ষ। এই মুহূর্তে যারা আওয়ামী লীগ এবং বিএনপির এই বিরোধকে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন বা করছেন, যারা লাভবান হওয়ার চেষ্টা করছেন, তাদের মধ্যে সব দিক থেকে এগিয়ে আছে জামায়াত ইসলামী বাংলাদেশ। তো আপাত দৃষ্টিতে জামাতকে যখনই আপনি ক্যালকুলেশন করতে যাচ্ছেন, সঙ্গে আপনি সেখানে এনসিপিকে পাবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাবেন, রাষ্ট্রশক্তিকে পাবেন, তারপরে সেখানে আপনি চরমোনাইকে পাবেন, অন্যান্য ইসলামী দলগুলো পাবেন, এবং গোপনে আরেকটি সন্দেহ, নাম, অবিশ্বাস সেটাও পেয়ে যাবেন। তা হলো তলে তলে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা যোগাযোগ চলছে, হয়তো না,
হয়তো একেবারে অসম্ভব। কিন্তু এই যে প্রচারণা চলছে, এটা রাজনৈতিকভাবে জামাতের যে আত্মবিশ্বাস যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, তার বিপরীতে বিএনপি ক্রমশ যেভাবে একা, একা রাজনীতি করছে, যেভাবে একাকী হয়ে পড়েছে এবং যেভাবে আ মানে জামাতের যেকোনো ন্যারেটিভের বিরুদ্ধে তারা কোনো ন্যারেটিভ দাঁড় করাতে পারছে না, তাতে করে এখন যেভাবে মানুষ রাজনীতির হিসাব করছে, ৩ মাস আগে কিন্তু এভাবে হিসাব ছিল না। আর আগামী ৩ মাস পরে এইভাবে যদি চলতে থাকে, তাহলে হিসাবটা এমনভাবে পরিবর্তন হবে আপনি আমি কল্পনা